মধ্যপ্রাচ্যের ২০ মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা, এয়ার ডিফেন্স সহায়তা পাঠাবে ইতালি। মার্কিন সিনেটে যুদ্ধবিরোধী প্রস্তাব নাকচ। স্বাধীনতা পুরস্কার ঘোষণা, ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন পদক। সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হবেন বেগম খালেদা জিয়া। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর। 18 মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা, চলছে বাস ট্রেনের আগাম টিকিট বিক্রি। এবং শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল, উপযুক্ত শাস্তির প্রত্যাশা প্রসিকিউশনের। তদন্ত ত্রুটিপূর্ণ বলছে আসামি পক্ষের আইনজীবী। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। মধ্যপ্রাচ্যের ৩ দেশের ২০টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ইরান হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির রেভলিউশনারি গার্ড আইআরজিসি। তারা কুয়েতে মার্কিন বাহিনীর উপর ড্রোন ব্যবহার করে আবারও হামলা চালিয়েছে। বাহরাইনের দিকে ধেয়ে আসা ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত করার আগেই ধ্বংস করে দিয়েছে দেশটির সেনাবাহিনী। এদিকে মধ্যপ্রাচ্যে এয়ার ডিফেন্স সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইতালি। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যের ৩ দেশে যুক্তরাষ্ট্রের ২০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত এসব মার্কিন সামরিক স্থাপনায় হামলায় সেগুলোর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্র তেহরানের ২টি স্কুলে আঘাত এনেছে। বাহরাইনের দিকে ধেয়ে আসা ইরানের ৭৫টি ক্ষেপণাস্ত্র এবং ১২৫টি ড্রোন লক্ষ্যবস্তুতে হামলা করার আগেই ধ্বংস করে দিয়েছে দেশটির সেনাবাহিনী। যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র আটকানো সম্ভব হয়নি, সেসবের আঘাতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে সংক্রান্ত কোনো তথ্য জানায়নি দেশটি। কুয়েতে মার্কিন বাহিনীর উপর ড্রোন ব্যবহার করে আবারও হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে এয়ার ডিফেন্স সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইতালি। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, ইতালি উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে আকাশ নিরাপত্তা বিষয়ক নিরাপত্তা সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিজেদের আকাশ সীমা নিরাপদ রাখতে কাতারের সামরিক বাহিনীর প্রস্তুতি বাড়ানোর নির্দেশ দিয়েছে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ইরানে গেল ৫ দিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ আছে। আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা নেটব্লক এ তথ্য জানিয়েছে। ঐশী আলম, মোহনা সংবাদ। যুক্তরাষ্ট্রকে শক্ত জবাব দিতে না পারা পর্যন্ত যুদ্ধই চলবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা কিওমার্স হায়দারি। এবার এশিয়া ও ইউরোপের সংযোগস্থলে অবস্থিত আজারবাইজানে আঘাত হানল ইরানি ড্রোন। ট্রাম্পের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করতে সিনেটে আনা প্রস্তাব নাকচ হয়ে গেছে। ইরানের সামরিক অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। এদিকে বাংলাদেশ আগ্রাসী শক্তির সরাসরি নিন্দা ও প্রতিবাদ জানাবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। ঐশী আলমের আরেকটি ডেস্ক রিপোর্ট। ইরান থেকে ড্রোন হামলা চালানো হয়েছে দেশটির ওপর, এমন দাবি করেছে আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে আহত হয়েছে ২ জন। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টারের সংবাদে দেখা যায়, নাকচিভান আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের কাছে কালো ধোঁয়া উঠছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে কোনো দুশ্চিন্তা করছে না ইরান, বরং এ যুদ্ধে দেশটির প্রতিরক্ষা বাহিনীর লক্ষ্য যুক্তরাষ্ট্রকে একটি কঠিন জবাব দেয়া, এমন মন্তব্য করেছেন দেশটির উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা জেনারেল কিওমার্স হায়দারি। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রকে শক্ত জবাব দিতে না পারা পর্যন্ত এ যুদ্ধই চলবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিজেদের ভূখণ্ডে ইরানের বিরুদ্ধে কোনো প্রকার হুমকিকে প্রশ্রয় দেবে না ইরাক। ইরাকের প্রধানমন্ত্রী বলেন, তার নেতৃত্বাধীন সরকার ইরাকের ভূখণ্ডে কিংবা সীমান্তে ইরানের বিরুদ্ধে কোনো হুমকিকে প্রশ্রয় দিবে না। এদিকে ইরানে হামলা চালানোর ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার প্রস্তাব মার্কিন সিনেটে পাশ হয়নি। ইরানের বিরুদ্ধে সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র।
অন্যদিকে ওআইসির সদস্য ও মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ আগ্রাসী শক্তির সরাসরি নিন্দা ও প্রতিবাদ জানাবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানবাদী। ইরানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ঐশী আলম, মোহনা সংবাদ। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাতের ফলে বিপর্যস্ত বৈশ্বিক জ্বালানি খাত। তেলের সরবরাহ যেমন কমেছে তেমনি বেড়েছে দাম। তবে দেশের বাজারে এখনও কোনো প্রভাব না পড়লেও আতঙ্কিত সাধারণ মানুষ। আর যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে দেশে তেলের দাম নাগালের বাইরে চলে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে পেট্রোলিয়াম কর্পোরেশনের দাবি দেশে তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। বিজন কুমারের বিশেষ প্রতিবেদন। যুদ্ধের দামামায় কাঁপছে মধ্যপ্রাচ্য। এর উত্তাপ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়েই। ইরান আর যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা পাল্টা হামলার মধ্যেই ইরানের কৌশল একটু ভিন্ন। জ্বালানি খাতকে চাপে ফেলে যুদ্ধের ময়দানে ফায়দা নিতেই ব্যস্ত ইরান। হরমুজ প্রণালী বন্ধ করে সে বার্তাই দিল ইরান। এরই মধ্যে তেল শোধনাগার আর গ্যাস ক্ষেত্র বন্ধের পাশাপাশি নিরাপত্তা জোরদার করেছে সৌদি আরব, কাতার, কুয়েত। ইরানও কড়া হুঁশিয়ারি দিয়েছে, মধ্যপ্রাচ্যের কোনো দেশ আকাশপথে হামলার অনুমতি দিলেই লক্ষ্যবস্তু হবে আর্থিক প্রতিষ্ঠান ও জ্বালানি খাত। এমন বাস্তবতায় দেশের বাজারে এখনো কোনো প্রভাব না পড়লেও আতঙ্কিত সাধারণ মানুষ। সংকট উত্তরণে সরকারকে এখনই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তারা। আমাদের যে তেল আছে সে তেল হাইয়েস্ট 10 দিন রিজার্ভে আছে, যেই আমরা যেহেতু রাইড শেয়ার করি আমাদের তেল খুব প্রয়োজন। সবার মধ্যে এরকম একটা আতঙ্ক করতেছে যে মানে তেল বেশি করে নিয়ে ফেলাটাই হবে। বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলবো, যারা এগুলা করে তারা যেন না জান করতে পারে। তবে দেশে প্রভাব না পড়লেও অস্থির বৈশ্বিক জ্বালানি খাত। এরই মধ্যে বেড়েছে দাম। তেলের বাজার নিয়ন্ত্রণে না রাখতে পারলে সবকিছুর ওপরই প্রভাব পড়বে বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। জ্বালানি এমন একটা জিনিস যেটার সাথে সবকিছু রিলেটেড। জ্বালানি সংকট যদি হয়, এটার সাথে অন্যান্য দ্রব্যমূল্যের মানে ঊর্ধ্বগতি একটা স্বাভাবিক ব্যাপার। সুতরাং সে সংকটটা রয়েই গেছে। আমদানিকারক সংস্থা পেট্রোলিয়াম কর্পোরেশন বলছে এখনো ডিজেলের মজুদ রয়েছে 14 দিনের, আর অকটেনের 28, পেট্রোল 15, ফার্নেস অয়েল 93 এবং জেট অয়েলের মজুদ রয়েছে 1 মাসের। জানুয়ারি টু জুন আমাদের চুক্তি কমপ্লিট, এবং কোন সময়ে যে বিশেষ করে মার্চেরটা আমাদের ফিক্সড হয়ে গেছে যে কখন কখন আসবে। আর এপ্রিল, মে, জুন আমরা প্রোগ্রাম পেয়ে গেছি। পোর্ট অফ ডেলিভারির ক্ষেত্রে আমরা একটু হলেও নিশ্চিত আছি যে এরা এই পর্যন্ত আমাদের নেগেটিভ কোনো মেসেজ দেয় না। পেট্রো বাংলার চেয়ারম্যান রেজানুর রহমান বলেন, তেল সরবরাহ স্বাভাবিক রাখতে আগাম প্রস্তুতির অংশ হিসেবে এরই মধ্যে 7টি এলসি খোলা হয়েছে। এপ্রিলেও হলো আমাদের 14টা, তো গতকাল পর্যন্ত আমাদের 7টা এলসি আমরা কমপ্লিট করেছি। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। চলতি বছর স্বাধীনতা পদক পাচ্ছেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ 20 ব্যক্তি ও প্রতিষ্ঠান। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হুমায়ুন কবিরের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ খালেদা জিয়া সহ 15 জন বিশিষ্ট ব্যক্তি এবং 5টি প্রতিষ্ঠানকে এ বছরের স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঈদ উল ফিতর উপলক্ষে নির্বাহী আদেশে 18 মার্চ ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে 17 থেকে 23 মার্চ পর্যন্ত ঈদের ছুটি থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে তিনি কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া সহ 20 ব্যক্তি ও প্রতিষ্ঠান এবছর স্বাধীনতা পদক পাচ্ছেন বলেও এ সময় জানান তিনি। মফিউর রহমানের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এবছর ঈদযাত্রা নির্বিঘ্ন করতে 18 মার্চ থেকে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এতে ঈদের ছুটি থাকবে 17 থেকে 23 মার্চ পর্যন্ত। 18 মার্চ ছুটি থাকছে, ফলে আগামী 17 তারিখ থেকে 17, 18, 19, 20, 21, 22, 23 একটানা 7 দিন ছুটি থাকছে, যাতে সবাই একটু নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন এবং বাড়ির থেকে
যথাসময়ে ফিরে এসে অফিস করতে পারে। তিনি আরও বলেন, বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার। এর মধ্যে স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পদক দেয়া হচ্ছে। স্বাধীনতা পুরস্কার 2026 তারিখে এইটার চূড়ান্ত হয়েছে। এবারে 20 জনকে পুরস্কার দেওয়া হচ্ছে। 1 নম্বরে আছেন বেগম খালেদা জিয়া, মরণোত্তর স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য। 2 নম্বর হচ্ছে ফৌজদার ক্যাডেট কলেজ, মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক সদস্য দেওয়ার জন্য, যারা বীর উত্তম বিভিন্ন খেতাবে ভূষিত হয়েছেন। মেজর মোহাম্মদ আব্দুল জলিল, মরণোত্তর মুক্তিযুদ্ধের জন্য। অধ্যাপক ডাক্তার জহুরুল করিম, বিজ্ঞান ও প্রযুক্তির জন্য। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, চিকিৎসা সেবা এবং চিকিৎসাবিদ্যার জন্য। আগামী 12 মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে ক্যাবিনেটে আলোচনা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। রাষ্ট্রপতির ভাষণ হবে, সে ভাষণের খসড়া নিয়ে আলোচনা হয়েছে সংসদে যে প্লেস করা হবে। মানে অ্যাকচুয়ালি এটা হলো একটা বার্ষিক রিপোর্ট মতো আকারে যায়, সেগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি কি বলবেন না বলবেন সেটা। বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি সংকট নিয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান নাসিমুল গনি। এনার্জিটা একদম তো সারা বিশ্বেরই একটা সমস্যা। এই যুদ্ধটা যদি প্রলংড হয় তাহলে আমরা সমস্যায় পড়ে যাব। তো এটার জন্য আমাদের একটা মন্ত্রী পর্যায়ে একটা কমিটি করা হয়েছে, যাতে এই ক্রাইসিসটা কিভাবে মোকাবেলা করা যায়। বিদ্যুৎ ব্যবহারে প্রধানমন্ত্রী সবাইকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন বলেও জানান তিনি। উনি যেটা করেছেন, প্রথম কাজ হলো যে লাইটের ব্যবহার অর্ধেক করে দিয়েছেন। বলেছে কোনো ব্লাইন্ড পর্দা থাকবে না, তাহলে যথেষ্ট সানলাইট আসবে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে তৃতীয় দিনের মতো অনলাইনে বিক্রি হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট। এবার কোনো ভোগান্তি ছাড়াই ঘরে বসেই যাত্রীরা নির্ধারিত গন্তব্যে টিকিট সংগ্রহ করতে পারছেন। এদিকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রিও চলছে বিভিন্ন কাউন্টারে, সেখানেও নেই তেমন ভোগান্তি। সরকারি হাসপাতালে দায়িত্বকালীন সময়ে কোনো চিকিৎসক বাইরে প্র্যাকটিস করলে তার লাইসেন্স স্থগিত সহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা দিতে কোনো অবহেলা করা হলে বরদাস্ত করা হবে না। এ সময় সেবার মানোন্নয়নে মিডওয়াইফ, ফার্মাসিস্ট, টেকনোলজিস্ট সহ বিভিন্ন পদে 1 লাখ জনবল নিয়োগের ঘোষণা দেন মন্ত্রী। সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা 18 বিধির 39 এক বিধি মোতাবেক কেন চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হবে না, তার জবাবপত্র জারির 3 দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবরে দাখিল করার জন্য একটা নোটিশ দেওয়া হয়েছে। হোয়াই হি উইল নট বি সাসপেন্ডেড, কারণ দর্শন নোটিশ একটা দেওয়া হয়েছে। ওনাকে 6 মাসের জন্য ওনার লাইসেন্স স্থগিত করা হয়েছে। প্র্যাকটিস করতে পারবে না, হি ওয়ন্ট বি এবল টু ডু এনি প্র্যাকটিস। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সৌহার্দ্যপূর্ণ শুভাকাঙ্ক্ষী, তাই সফররত মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বৈঠকে অর্থনীতি, কূটনীতিক সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। আর যুক্তরাষ্ট্রকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। 24-এর গণ অভ্যুত্থানে প্রথম শহীদ শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় দেয়া হবে আগামী 9 এপ্রিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 রায়ের জন্য এই দিন ধার্য করেন। মামলায় 30 আসামির মধ্যে গ্রেফতার রয়েছেন 6 জন। আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করা গেছে উল্লেখ করে উপযুক্ত শাস্তির প্রত্যাশা জানিয়েছে প্রসিকিউটররা। আর তদন্তকে ত্রুটিপূর্ণ বললেন আসামি পক্ষের আইনজীবীরা। মুদাসির আলীর প্রতিবেদন। 24 জুলাই মাসে দানা বাঁধে কোটা সংস্কার আন্দোলন, যা বেগবান হয় 16 জুলাই। সেদিন রংপুরে পুলিশের গুলিতে বিদ্ধ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাঈদ, পরে মৃত্যুবরণ করেন তিনি। সেই ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধ মামলায় বেরোবির তৎকালীন ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনকে আসামি করা হয়। এর মধ্যে 24 জনই পলাতক। গেল বছরের 27 আগস্ট সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। চলতি বছরের 21 থেকে 25 জানুয়ারি যুক্তিতর্ক শেষ হয়। সব প্রক্রিয়া শেষে অবশেষে রায় ঘোষণার দিন ধার্য করেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। প্রসিকিউশন বলছে, অভিযোগের পক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ উপস্থাপনে সক্ষম হয়েছেন তারা। আগামী এপ্রিল মাসের 9 তারিখে এই দিন এই মামলার
রায় ঘোষণা করবেন মর্মে আদালত আজকে ঘোষণা করেছেন। 25 জনের সাক্ষ্য গ্রহণ করেছি। আবু সাঈদের সাথে একত্রে গুলিবিদ্ধ হয়েছে এমন সাক্ষীরাও এসে এখানে জবানবন্দি দিয়েছেন এবং পুরো ঘটনাটা বিশ্ববিদ্যালয়ের সিসি ক্যামেরায় ধারণকৃত ছিল। সেই ফুটেজও আমরা বিজ্ঞ আদালতে দাখিল করতে সক্ষম হয়েছি। এর জন্য আমরা সর্বোচ্চ শাস্তি আশা করতেছি এবং সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে মর্মে আমরা আশাবাদী। মামলায় আসামি পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু, তিনি এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও বেরোবির কর্মচারী আনোয়ার পারভেজ আপিলের হয়ে লড়ছেন, যারা বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। এই মামলার তদন্ত প্রক্রিয়া ত্রুটিপূর্ণ বলে দাবি করেন আজিজুর রহমান দুলু। 6 জন পুলিশ কর্তৃক আবু সাঈদকে লাঠিচার্জ করা হয়েছে, যেখানে আবু সাঈদ তার হাতে থাকা একটি লাঠি দিয়ে একজন পুলিশের লাঠির চার্জকে ঠেকানোর চেষ্টা করেছিল। এই 6 জন পুলিশ কর্তৃক লাঠিচার্জের ঘটনার মাত্র একজন পুলিশকে আইডেন্টিফাই করে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ ফরমাল চার্জে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাকি 5 জনকে ফরমাল চার্জে আনা হয়নি এবং এটা তদন্তকারী কর্মকর্তা নিজেই জেরাতে স্বীকার করেছেন। ফলে কি হলো, তদন্ত রিপোর্টটা 100% ডিফেক্টিভ হয়ে গেল। গ্রেপ্তার বাকি 3 আসামি হলেন বেরোবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী ও রাফিউল হাসান রাসেল। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। অষ্টম দিনেও চেনা ছন্দে ফেরেনি অমর একুশে বইমেলা। দর্শনার্থী সংখ্যার পাশাপাশি বইয়ের ক্রেতাও হাতে গোনা। তবে সংশ্লিষ্টরা বলছেন, চ্যালেঞ্জ মোকাবেলা করে বইমেলা তার স্বকীয়তা বজায় রাখবে। অষ্টম দিনে 92টি নতুন বই প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে বাংলা একাডেমি। বইমেলা ঘুরে আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। নির্ধারিত সময়ের পরে উদ্বোধন, প্রকাশনীর সংখ্যা হ্রাস, রমজানের আবহ এবং সংক্ষিপ্ত সূচির মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে এবারের অমর একুশে বইমেলা। মেলা অষ্টম দিনে গড়ালেও এখনও ফেরেনি চেনা ছন্দে। প্রথম 3 দিন কিছুটা বিক্রি হলেও ক্রমে অবনতি হচ্ছে বলছেন প্রকাশকরা। এবার যেটা হচ্ছে, হাহাকার করছে সব প্রকাশনীগুলো, কিন্তু অনেক প্রকাশনী তাদের স্টলে যে ইফতারির টাকা সেই টাকাটা উঠাতে পারছে না। অনেক প্রকাশনী স্টাফদের যে বেতন দিবে সে বেতন দিতে পারবে না। এখন পর্যন্ত একটাও সেল হয় নাই। অন্যান্য দিন 10টা 20টা মানে এভারেজ ছিল কিছু। প্রথম 3 দিন মানে 26, 27, 28 পাঠকের সাড়া আমরা ভালোই পেয়েছি। তারপর থেকে এই পর্যন্ত আর কি মেলা পাঠকের সাড়া আশানুরূপ পাওয়া যায়নি। শুরু থেকে নানা চ্যালেঞ্জের মুখে পড়লেও সংশ্লিষ্টরা একে সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার লড়াই হিসেবে দেখছেন। চ্যালেঞ্জ মোকাবেলা করে বইমেলা তার স্বকীয়তা বজায় রাখবে বলেও জানান বিশিষ্টজনরা। বইমেলার তাৎপর্য সেটা ঠিকই থাকবে। এই মহত্তম একটা মিলন মেলা, এখানে সব মানুষ, সব ধর্মের বর্ণের মানুষ আসে। হয়তো আজকে নানা কারণে লোক সমাগম কম, কিন্তু পাঠক কিন্তু আছে, ক্রেতা কিন্তু আছে। আপনি যদি সত্যিকার অর্থেই দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতির লেখা এবং লেখককে ভালোবাসেন, ধারণ করেন, তাহলে আপনি আসবেন। আমাদের ঐতিহ্য, আমাদের ভাষা আন্দোলন, আমাদের ইতিহাস সমুন্নত রাখার স্বার্থেই শেষ পর্যন্ত মেলাটা উদযাপিত হচ্ছে। এই জন্য আমি বেশ আশাবাদী। প্রতিকূলতার মধ্যেও প্রকৃত পাঠক ঠিকই খুঁজে নিচ্ছেন প্রিয় লেখকের বই। বাচ্চার একটা চাহিদা থাকে যে 21শে ফেব্রুয়ারিতে আসবে, বই কিনবে, সুন্দর সুন্দর স্টোরিজ, নতুন নতুন স্টোরিজ পাবে। নতুন লেখকদের ফিকশনের মধ্যে নতুন লেখকদের বই কেনার চেষ্টা করি। এছাড়া মেলা প্রাঙ্গণে পাপেট থিয়েটারের পরিবেশনায় মুগ্ধ হয় শিশু, কিশোর সহ নানা বয়সী মানুষ। অনেক ভালো লাগছে। ঘাত প্রতিঘাত পেরিয়ে 21-এর চেতনায় বইমেলা ফিরবে আপন মহিমায়, এমনটাই প্রত্যাশা বইপ্রেমী সহ লেখক প্রকাশকদের। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিতে নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে টিআইবি। সংস্থাটি মনে করছে, এমন ব্যক্তিকে গভর্নর করা উচিত যিনি স্বার্থের সংঘাতমুক্ত ভূমিকা পালনে সক্ষম। সকালে রাজধানীর মাইডা সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সরকারি কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বন্ধ সহ গোয়েন্দা সংস্থার সংস্কারে প্রয়োজনীয় উদ্যোগের দাবিও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। 15 দিন পার করল বাংলাদেশের নতুন সরকার, যাদের ঘাড়ে পাহাড় সম প্রত্যাশার চাপ।
এমন পরিস্থিতিতে সরকারের সুশাসন ও দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ কৌশলগত প্রাধান্য দিয়ে সুপারিশ তুলে ধরল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রস্তাবনা তুলে ধরেন সিনিয়র রিসার্চ ফেলো মোহাম্মদ জুলকারনাইন। আমাদের প্রথম সুপারিশ যেটি যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের শেষ সময়ে জারিকৃত দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ 2025-এর বিদ্যমান ঘাটতিসমূহ দূর করতে দুদক সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশমালা অনুযায়ী অধ্যাদেশ অন্তর্ভুক্ত নিম্নোক্ত বিষয়সমূহের প্রয়োজনীয় সংশোধন ও অন্তর্ভুক্তকরণের উদ্যোগ গ্রহণ করার সুপারিশ করেছি। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার রোধে কঠোর ব্যবস্থাপনার দৃষ্টান্ত স্থাপনের তাগিদ দেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। দুর্নীতির কার্যক্রম দৃশ্যমান নিয়ন্ত্রণ করতে না পারলে, প্রতিরোধ করতে না পারলে সরকারের অন্য কোনো অঙ্গীকার ও উদ্যোগ প্রকৃতপক্ষে বাস্তবায়ন করা সম্ভব হবে না। নতুন গভর্নরের ব্যবসায়িক পরিচয়ের সঙ্গে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়টিকে স্বার্থের দ্বন্দ্ব উল্লেখ করে তিনি বলেন, এই নিয়োগ বাতিল করতে হবে। যাকে গভর্নর নিয়োগ দেওয়া হচ্ছে, যে প্রক্রিয়া অত্যন্ত জোরালো স্বার্থের দ্বন্দ্ব এখানে বিরাজ করবে বাংলাদেশ ব্যাংকের যে নজরদারি সংস্থা হিসাবে দায়িত্ব পালনের যে সুযোগ থাকার কথা সেটি বাংলাদেশ ব্যাংক বঞ্চিত হবে। কাজেই এই নেতৃত্বের হাতে বাংলাদেশ ব্যাংক ছেড়ে দেওয়াটা সামনের 5 বছরের জন্য কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না বলে আমরা মনে করি। স্থায়ীভাবে কালো টাকা বৈধ করার সুযোগ বাতিল, সরকারি কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বন্ধ, গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কারে উদ্যোগের পাশাপাশি র্যাব বিলুপ্তের দাবিও তোলা হয় সংবাদ সম্মেলনে। এই প্রক্রিয়া বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। ক্রিকেট, ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত 15 সদস্যের দলে ফিরেছেন আফিফ হোসেন ও পেসার নাহিদ রানা। আর দল থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক ও শামীম পাটোয়ারি। এছাড়া ইনজুরির কারণে একাদশে নেই পেসার তানজিম সাকিব। সিরিজ খেলতে পাকিস্তান বাংলাদেশে আসবে 8 মার্চ, এরপর 11, 13 ও 15 মার্চ মিরপুর স্টেডিয়ামে হবে সিরিজের 3 ম্যাচ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মধ্যপ্রাচ্যের 20 মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা, এয়ার ডিফেন্স সহায়তা পাঠাবে ইতালি। মার্কিন সিনেটে যুদ্ধবিরোধী প্রস্তাব নাকচ। স্বাধীনতা পুরস্কার ঘোষণা, 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান পাচ্ছেন পদক। সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হবেন বেগম খালেদা জিয়া। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর। 18 মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা, চলছে বাস ট্রেনের আগাম টিকিট বিক্রি। এবং শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় 9 এপ্রিল, উপযুক্ত শাস্তির প্রত্যাশা প্রসিকিউশনের। তদন্ত ত্রুটিপূর্ণ বলছে আসামি পক্ষের আইনজীবী। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।